এর আগে আমরা মডার্ন ফিজিক্সের মাদ্রাসা সার্ভিস কমিশন বা স্কুল সার্ভিস কমিশন, বিহার পাবলিক সার্ভিস কমিশন, এনবিএস, নবোদয় বিদ্যালয় সমিতি, কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন, আর স্টেট লেভেল সিলেকশন টেস্ট, বিভিন্ন কম্পিটিটিভ শিক্ষামূলক বা টিচিংমূলক বিভিন্ন পরীক্ষার জন্য, শুধু তাই নয় তার সঙ্গে সঙ্গে জেনফা, প্যারামেডিক্যাল, এএনএম, জিএনএম, ডব্লিউবিজেইই, নিট, এই সমস্ত পরীক্ষায় যে ফিজিক্স থেকে প্রশ্নগুলো হয় তার আমরা মডার্ন ফিজিক্সের ইতিমধ্যে 3টে সিরিজ আমরা আপলোড করেছি। আজকে হবে 4র্থ সিরিজ। এর আগে আমরা এই 43 নম্বর কোশ্চেন পর্যন্ত আলোচনা করেছিলাম। তোমরা পুরনো ভিডিওগুলো দেখবে। আজকে আমরা 44 থেকে স্টার্ট করব। তো চলো আমরা কতটুকু করতে পারছি সেটা আমরা দেখব, ঠিক আছে? তোমরা আমার পাশে থাকো, আমি তোমাদেরকে যতটা পারি হেল্প করব, তোমরাও আমাকে সহযোগিতা করবে। তো চলো, প্রথমে যে কোশ্চেনটা বলছে, কি বলছে? বলছে কোনো পিএন সংযোগ স্থলে সম্মুখ বিভব প্রয়োগ করলে তার নিঃশেষিত অঞ্চলের কি পরিবর্তন হবে? কোনো পিএন সংযোগস্থলে ফরওয়ার্ড বায়া যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে সেই ডিফ্লেকশন লেয়ারের বেধটা কি আস্তে আস্তে কমে যায়। আমরা খুব ভালো করে জানি যে কোনো একটি পিএন সংযোগ বলতে আমরা বোঝাই যে ধরনের কোনো একটা পিএন সংযোগ বলতে একদিকে পি সাইড বা পজিটিভ সাইড আর একদিকে নেগেটিভ সাইড কোনো ক্যারিয়ার থাকবে। কোনো একটা সিলিকন বা জার্মেনিয়াম ক্লাসকে আমরা যখন এক সাইডে ট্রাইভ্যালেন্ট একদিকে আমরা পেন্টাভ্যালেন্ট অ্যাড করব, তখন একদিকে পি টাইপ একদিকে এন টাইপ ক্যারিয়ার সৃষ্টি হবে। যখন আমরা পি টাইপের সঙ্গে ব্যাটারির পজিটিভ কানেকশন করব এবং এন টাইপের সঙ্গে ব্যাটারির নেগেটিভ কানেকশন করব, তখন এখানে পজিটিভ ক্যারিয়ারের ডেন্সিটি বেড়ে যাবে আর এখানে ঠিক নেগেটিভ ক্যারিয়ার ডেন্সিটি বেড়ে যাবে, বা এক কথা বলা যেতে পারে নেগেটিভ প্রেশার বাড়বে, এখানে পজিটিভ প্রেশার বাড়বে। ফলে এই যে ডিপ্লেশন লেয়ারটা ছিল আগে থেকে, প্রথমে যখন পিএন সংযোগ তৈরি করা যে ডিপ্লেশন লেয়ার যা ছিল সেই লেয়ারটা আস্তে আস্তে কমে যাবে কারণ চাপের জন্য। পক্ষান্তরে যদি আমরা এখানে উল্টো প্রয়োগ করি, রিভার্স বায়াস, তাহলে কিন্তু ডিপ্লেশন লেয়ারের বেদ আস্তে আস্তে তোমার কী হবে, কমতে মানে বাড়তে থাকবে। তো এই ছিল তোমাদের বিষয়। তাহলে প্রশ্নের উত্তর কি হবে? ডিপ্লেশন লেয়ারের বেদ কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে, তাই নিঃশেষিত অঞ্চল কমে যাবে। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন কি বলছে? পরবর্তী কোশ্চেন যেটা বলছে, একটি এলইডি থেকে আলো পেতে কি ধরনের বায়াস প্রয়োজন? দেখো, আমি তোমাদের শুধুমাত্র এখানে এলইডি নয়, এখানে একসঙ্গে আমি 4টে ডায়োড সম্পর্কে কথা বলছি। এখানে একসঙ্গে 4টে ডায়োড বলতে কি কি? আমরা এখানে ডায়োড বলতে পিএন ডায়োড আলোচনা করতে পারি, আমরা এখানে এলইডি ডায়োড আলোচনা করতে পারি, আমরা এখানে ফটো ডায়োড আলোচনা করতে পারি এবং আমরা এখানে জেনার ডায়োড আলোচনা করতে পারি। জেনার ডায়োড আলোচনা করতে পারি। তো এখানে একটা কথা মাথায় রাখবে, পিএন ডায়োড এবং এলইডি ডায়োড দুটোই সম্মুখ বায়াসে কাজ করে। ফটো ডায়োড এবং জেনার ডায়োড এরা দুজনেই বিপরীত বায়াসে কাজ করে। খুব সহজ ভাষা, মানে একটা পিএন ডায়োডের যা যা কর্মদক্ষতা একটা এলইডি ডায়োডের কর্মদক্ষতা, মানে সেই সিগনিফিকেন্সগুলো বা তার ঘটনাগুলো প্রায় সেম, শুধুমাত্র এটা একটা বিশেষ ধরনের ডায়োড যেটাকে আমরা লাইট ইমিটিং ডায়োড বলি, আর এটা তোমার জাস্ট নর্মাল পি সাইড এন সাইড থাকবে কোনো একটা ক্লাসের দুই সাইডে, তার নাম পিএন ডায়োড। তো যাই হোক, তাহলে সেই হিসেবে আমরা কি বলতে পারি যে একটি এলইডি ডায়োড থেকে আলো পেতে কি ধরনের বায়াস প্রয়োজন? অবশ্যই সম্মুখ বায়াস। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন কি বলছে যে নিচের কোন ধরনের বিবর্ধকের বা অ্যাম্পলিফায়ার কর্মদক্ষতা সব থেকে বেশি? দেখো, এটা সাধারণত এইচএস লেভেলে নেই, এটা গ্রাজুয়েশনে। এই অ্যাম্পলিফায়ার অনেক রকমের আছে, যেমন এখানে কয়েকটা দিয়েছে এ বি সি বি এবং ডি অ্যাম্পলিফায়ার আছে। তো এখানে যেহেতু ডি নেই, সব থেকে কর্মদক্ষতা কিন্তু ডি অ্যাম্পলিফায়ারের বেশি হয়। তো এখানে যেহেতু ডি নেই, এখানে কিন্তু সি শ্রেণীর অ্যাম্পলিফায়ার কর্মদক্ষতা বেশি হবে বা এফিসিয়েন্সি বেশি হবে। তাহলে আমরা বলতে পারি নিচের কোন ধরনের বিবর্ধকের কর্মদক্ষতা সব থেকে বেশি হবে? অপশন নাম্বার সি, সি শ্রেণীর ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, একটি ব্রিজ একমুখীকারক তৈরি করতে কতগুলি ডায়োড প্রয়োজন? 4টি ডায়োড প্রয়োজন। দেখো,
একমুখীকারক সাধারণত দু প্রকার, একটা হাফ ওয়েভ রেকটিফিকেশন, একটা ফুল ওয়েভ রেকটিফিকেশন। অর্ধ তরঙ্গের একমুখীকারক আর মানে পূর্ণ তরঙ্গের একমুখীকারক। এখানে সেটা নয়, একটা ব্রিজ যখন বলেছে তোমাকে, এখানে ভালো করে দেখো, একটি ব্রিজ একমুখীকারক, সেখানে কিন্তু ডায়োড আমরা চারটে ব্যাক টু ব্যাক মানে হুইস্টন ব্রিজের নীতিতে আমরা ব্যবহার করি। তাহলে মাথায় রাখবে যে একটি ব্রিজ বলতে এখানে হুইস্টন ব্রিজের নীতি বলা হচ্ছে, এখানে একমুখীকারকই কাজ করছে, মানে রিপিল কারক হিসেবে সেখানে ব্রিজে একমুখীকারক কটা ব্যবহার করা হয়, চারটে। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। আর কি বলছে, একটি অর্ধ তরঙ্গের একমুখী কারকের বা হাফ ওয়েভ রেকটিফায়ার কর্মদক্ষতা কত? এটা খুব সিম্পল বিষয়, এটা ক্যালকুলেশন পার্ট তোমাদের এখানে নেই। মাথায় রাখবে যে অর্ধ তরঙ্গের কর্মদক্ষতা তোমার কত, 40.58% অর্ধ তরঙ্গের একমুখী করকের ক্ষেত্রে, এবং পূর্ণ তরঙ্গের একমুখী করকের ক্ষেত্রে এটা কিন্তু ডাবল হবে, 40.58 ইন্টু 2। তাহলে অর্ধ তরঙ্গের ক্ষেত্রে 40.58 বা 40.6 বলতে পারি। অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অনুরূপভাবে পরবর্তী কোশ্চেন কিন্তু তাই দিয়েছে, একটি পূর্ণ তরঙ্গের একমুখী কারকের কর্মদক্ষতা কত? অবশ্যই 40.6 মানে 81.2। অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এগুলো একটু মনে রাখতে হবে, কারণ এগুলো ক্যালকুলেশন পার্ট এবং একটা স্পেশাল কোশ্চেন এগুলো। তো কী দাঁড়ালো, আমরা বলতে পারি যে একটি ব্রিজ একমুখী কারকে চারটি ডায়োড ব্যবহার করা হয়। অর্ধ তরঙ্গের একমুখী কারকের সর্বোচ্চ ক্ষমতা কর্মদক্ষতা 40.6%, 40.58%। আর পূর্ণ তরঙ্গের একমুখী কারকের মানে কর্মদক্ষতা 40.58 or 40.6 ইন্টু 2, দ্যাট মিনস 81.2%। আরও একটা ভালো কোশ্চেন এখানে দিয়েছে যে কিভাবে একটি ইলেকট্রন হোল যুগ্ম তৈরি হয়? অবশ্যই থার্মাল এনার্জির জন্য। মাথায় রাখবে যে কোনো একটি ক্লাসের মধ্যে যখন ইলেকট্রনস এবং হোলসের রিকম্বিনেশন ঘটবে বা সমবায় ঘটবে, তখন সেই রিকম্বিনেশন বা সমবায় ঘটানোর জন্য কিন্তু সেখানে থার্মাল এনার্জির প্রয়োজন, অর্থাৎ তাপ শক্তির দ্বারা ইলেকট্রনস এবং হোলসের রিকম্বিনেশন বা যুগ্ম ঘটে। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন কি বলছে, জার্মেনিয়ামের পারমাণবিক সংখ্যা এর মান কত? এই কোশ্চেন যদি পরীক্ষায় দেয় তাহলে তো মুশকিল ব্যাপার, কারণ এত সহজ কোশ্চেন দেওয়া সম্ভব নয়। পিরিয়ডিক টেবিলে জার্মেনিয়ামের পজিশন 32 নম্বর, তার মানে জার্মানির পারমাণবিক সংখ্যা কত? 32। তারপরে দেখো সিলিকন বলেছে, সিলিকন 14 নম্বর, তার মানে সিলিকনের পারমাণবিক সংখ্যা 14। তার মানে আমরা যেটা বোঝাতে চাইছি এখানে, স্যার সিলিকন জার্মেনিয়ামের ব্যাপারটা একটু বলে দিই। তোমাদের পর্যায় সারণীতে 18টা শ্রেণী এবং 7টা পর্যায় রয়েছে আধুনিক পর্যায় সারণীতে। এই 18টা শ্রেণীর মধ্যে যে 14 নম্বর শ্রেণীটা আছে সেটাকে আমরা তোমার হচ্ছে গিয়ে অর্ধপরিবাহী শ্রেণী বলতে পারি বা সেমি কন্ডাক্টিং সিরিজ বলতে পারি। যেমন সেখানে কারা কারা রয়েছে, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন এক্সেট্রা। তো এখানে লেড, টিন এক্সেট্রা। তো এখানে জার্মেনিয়াম এবং সিলিকন স্পেশালি ভালো তোমার হচ্ছে গিয়ে সেমি কন্ডাক্টর হিসেবে কাজ করে। যেহেতু সিলিকন তোমার হচ্ছে গিয়ে 3 নম্বর পর্যায়ে রয়েছে এবং 4 নম্বর পর্যায়ে, তাহলে 14 নম্বর পজিশনে 284 মানে 10 ইন্টু 4 3 নম্বর পর্যায়ে রয়েছে। আর 4 নম্বর পর্যায়ে কি রয়েছে, 4 নম্বর পর্যায়ে তোমার হচ্ছে গিয়ে জার্মেনিয়াম। তার মানে 14-এর সঙ্গে 18 যদি যোগ করি, যেমন 28818 যেটা আমরা বলি, 28818 যেটা আমরা বলি যে মানে পর্যায় সারণীতে বিভিন্ন কক্ষে ইলেকট্রন বিন্যাস কত, 2 8 8 18 18 32 32। তার মানে এখানে 28 প্লাস 4 পজিশনে কি আছে, সিলিকন। এক্স্যাক্টলি ওইটাতে আসতে গেলে তোমাকে আবার 18টা, যেহেতু পরবর্তী স্টেজ কি ওই শ্রেণীতে আসতে গেলে তোমাকে 18টা অ্যাড করতে হবে, 14 প্লাস 18 নিশ্চয়ই 32। এটা তোমার হচ্ছে কি 32 নম্বর পজিশনে কি আছে, জার্মেনিয়াম। সিলিকন রয়েছে 14 নম্বর শ্রেণী মানে পর্যায়ে 14 নম্বর পজিশনে, এবং জার্মেনিয়াম রয়েছে 32 নম্বর পর্যায়ে মানে পজিশনে। কি বলছে, একটি এলইডি এর স্বাভাবিক কার্যকর ভোল্টেজ বা অপারেটিং ভোল্টেজ এবং তড়িৎ প্রবাহ মাত্রা কত? দেখো এগুলো বেশ খুব সুন্দর কোশ্চেন, কিন্তু কনসেপচুয়াল। এখানে আমরা একটা জিনিস মনে রাখতে পারি যে সিলিকনের এনার্জি গ্যাপ বা তোমার হচ্ছে গিয়ে ভোল্টেজ গ্যাপ, বা আমরা বলতে পারি যে ভোল্টেজ যেটা হয় সেটা কত, যে সিলিকনের ক্ষেত্রে আমরা জানি যে 1.11 ইলেকট্রন ভোল্ট। যদি আমরা জার্মেনিয়ামের ক্ষেত্রে বলি, তাহলে জার্মেনিয়ামের ক্ষেত্রে যেটা হয় এনার্জি গ্যাপ বা শক্তি কত হয়, 0.67।
যদি আমরা গ্যালিয়াম আর্সেনাইড বলি তাহলে সেক্ষেত্রে তোমার এনার্জি গ্যাপ হয় মানে 1.5 ইলেকট্রন ভোল্ট। এখানে এলইডির ক্ষেত্রে তোমরা ভালো করে স্টাডি যদি করে জানতে পারবে এলইডির ক্ষেত্রে এনার্জি গ্যাপ কত হয় 1.6 সামথিং বা 1.4 সামথিং বা 1.6 সামথিং বা 1.7 ইলেকট্রন ভোল্ট। তার মানে এবং কারেন্ট কি 20 মিলি অ্যাম্পিয়ার। তার মানে এখানে একটি এলইডি এর স্বাভাবিক কার্যকর ভোল্টেজ কত? স্বাভাবিক কার্যকর ভোল্টেজ 1.7 তোমার হচ্ছে গিয়ে ভোল্টেজ হচ্ছে এত আর এনার্জি গ্যাপ কত 1.7 ইলেকট্রন ভোল্ট বা ভোল্টেজ হচ্ছে গিয়ে 1.7 ভোল্টেজ এবং প্রবাহ মাত্রা 20 মিলি অ্যাম্পিয়ার। সো অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন কি বলছে? অত্যন্ত সহজ কোশ্চেন, মানে সুন্দর কোশ্চেন, এটা পরীক্ষা আসার মতো কোশ্চেন। দেখো সব কোশ্চেনই কিন্তু তোমাদের এক্সাম আসার মতন, এটা ভালো কোশ্চেন। বলছে হাইড্রোজেন পরমাণুর লাইম্যান শ্রেণীর প্রথম লাইনের তরঙ্গদৈর্ঘ্য একটি হাইড্রোজেন সদৃশ আয়নের বামার শ্রেণীর দ্বিতীয় লাইনের তরঙ্গদৈর্ঘ্যের সমান হল। তাহলে হাইড্রোজেনের সদৃশ আয়নের পারমাণবিক সংখ্যা জেড এর মান কত? খুব সিম্পলভাবে আমাদের এখানে জানতে হবে। ভালো করে আমি আবার বলে দিচ্ছি যে হাইড্রোজেনের লাইম্যান শ্রেণীর প্রথম লাইনের তরঙ্গদৈর্ঘ্য আর হাইড্রোজেন লাইক একটা আয়ন যার বামার শ্রেণীর দ্বিতীয় লাইনের তরঙ্গদৈর্ঘ্য সমান যদি হয় তাহলে পারমাণবিক ক্রমাঙ্ক কত হবে। এবং এখানে আমাদের খুব সিম্পলভাবে বুঝতে হবে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা বলতে পারি হাইড্রোজেনের ক্ষেত্রে 1/λ1 এর মান যা হবে আর তোমার হচ্ছে বামারের ক্ষেত্রে 1/λ2 ক্ষেত্রে তাই হবে, ওটা বলেছে। এটা সমান কি? এটা সমান আর এইচ মানে তোমার হচ্ছে কি রিডবার্গ কনস্ট্যান্ট 1/লাইম্যান মানে হচ্ছে 1 স্কোয়ার মাইনাস প্রথম শ্রেণী মানে 2 স্কোয়ার সমান সমান যেটা বলেছে এখানে আর এইচ তো থাকবেই ইন্টু জেড স্কোয়ার। তোমার হচ্ছে গিয়ে এটা হাইড্রোজেনের ক্ষেত্রে জেডের মান 1, অন্য কোনো একটা মানে পরমাণু সেটা কিন্তু আয়নের ক্ষেত্রে সেটা কিন্তু তোমার পরমাণু ক্রমাঙ্ক চেয়েছে। সো জেড স্কোয়ার ইন্টু কি জেড স্কোয়ার 1 বামার মানে 2 স্কোয়ার, দ্বিতীয় শ্রেণী মানে কিন্তু মাথায় রাখতে হবে যদি বামারের প্রথম শ্রেণী বলতো তাহলে এখানে 3 বসতো, কিন্তু দ্বিতীয় শ্রেণী বলছে মানে এখানে 4 স্কোয়ার হবে। তার মানে এবার ক্যালকুলেশন করে তুমি দেখো মানে জেডের মান যা পাবে সেটাই আছে। দেখো তো 1 মাইনাস 1/4 জেড স্কোয়ার ইন্টু 1/4 মাইনাস 1/16, তাহলে 3/4 জেড স্কোয়ার ইন্টু এটা যেটা আসলো 12/16 না সরি কত আসবে এখানে জেড স্কোয়ার ইন্টু নিচে 16 3 4 12 16কে 16 মানে কত 4 4 16 16কে 16 তার মানে 3 জেড স্কোয়ার ইন্টু 3/16, তাহলে 3 3 কেটে গেল 16 4 কেটে গেল, তার মানে জেড স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4, সো জেড ইজ ইকুয়ালস টু 2, অর্থাৎ সেই পরমাণুটির পরমাণু ক্রমাঙ্ক কত 2। তাহলে এখানে আমাদের কি অ্যান্সার হওয়ার কথা তোমাদের অ্যাকর্ডিং টু কোশ্চেন অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে সেই প্রশ্নটার অ্যান্সার হবে তোমার জেড ইকুয়ালস টু 2। তো আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেন আমাদের কাছে যেটা রয়েছে সেটা আমরা দেখব। এই কোশ্চেনটাও বেশ ভালো, খুব সুন্দর কোশ্চেন, এগুলো পরীক্ষা আসার মতো কোশ্চেন, একটু বুঝতে হবে। দুটি ভিন্ন কম্পাঙ্কের আলো যাদের ফোটনের শক্তি দেওয়া রয়েছে, দুটি ভিন্ন কম্পাঙ্কের আলো যাদের ফোটনের শক্তি দেওয়া আছে 1 ইলেকট্রন ভোল্ট এবং 2.5 ইলেকট্রন ভোল্ট এবং 0.5 কার্য অপেক্ষকের ধাতবপাতের উপর ফেলা হলে দুটি ভিন্ন কম্পাঙ্কের আলো যাদের কার্য অপেক্ষক ধাতব তলের উপর ফেলা হলে তাদের দ্বারা নির্গত ইলেকট্রন সর্বোচ্চ গতিশক্তি কি? দেখো আমরা খুব সিম্পলভাবে জানি একটা আইনস্টাইনের সমীকরণ আছে, আইনস্টাইন আলোক তড়িৎক্রিয়ার সমীকরণ কি যে না ফোটন এনার্জি যেটা সূর্য থেকে এসে পড়ে সেই ফোটন এনার্জি ধাতব পৃষ্ঠ থেকে নির্গত ইলেকট্রনের ম্যাক্সিমাম গতিশক্তি প্লাস কার্য অপেক্ষক। তাহলে এখানে আমরা ই ম্যাক্স সমান কি বলতে পারি, ই ম্যাক্স ইজ ইকুয়ালস টু এসি বাই, বা এখানে আমাকে লেখার দরকার নেই, এমনিতেই আমরা বলবো এইচ নিউ মাইনাস ডাব্লিউ0। একটা কথা মাথায় রাখবে এই ই ম্যাক্সটা কি ইলেকট্রন নির্গতর ক্ষেত্রে সেক্ষেত্রে হাফ অফ mv স্কোয়ার ইজ ইকুয়ালস টু এইচ নিউ মাইনাস ডাব্লিউ0। এবার ভালো করে শোনো, এখানে এইচ নিউ এই মানটা কিন্তু বলা আছে,
কোনো একটা ফোটনের দুটি ভিন্ন কম্পাঙ্কের ফোটনের কোনো একটা নির্দিষ্ট কম্পাঙ্কের ফোটনের শক্তি 1 ইলেকট্রন ভোল্ট আর একটার ক্ষেত্রে 2.5 ইলেকট্রন এবং কার্য একক উভয় ক্ষেত্রেই যদি একই ধাতব পদার্থে পাঠানো হতো তাহলে কার্য একক 0.5। তাহলে মানে গতিশক্তির ক্ষেত্রে সর্বোচ্চ দ্রুতি চেয়েছে, মানে V1 V2 চেয়েছে। তাহলে আমরা এখানে যে কাজটা করতে পারি, যে আমরা বলতে পারি যেহেতু V1 V2 অনুপাত চেয়েছে, তাহলে হাফ অফ m V1 স্কোয়ার বাই হাফ অফ m V2 স্কোয়ার সমান সমান এখানে কত বলতো 1 মাইনাস 1.5 আর 2.5 মাইনাস 0.5, কারণ একটা ফোটনের শক্তি 1 ইলেকট্রন ভোল্ট বলেছে আর একটা ফোটনের শক্তি 2.5 ইলেকট্রন ভোল্ট বলেছে, কার্য একক তো 0.5। তাহলে আমরা এখান থেকে কি সিম্পলভাবে লিখতে পারি, খুব সিম্পলভাবে লিখতে পারি V1 বাই V2 ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ 0.5 বাই 2.0, তার মানে 5 বাই 20, তার মানে রুট ওভার অফ 1/4, তার মানে 1/2, সো 1:2 আনসার। তাহলে এখানে গতিশক্তির যেটা অনুপাত হবে, বেগের শক্তি যেটা অনুপাত হবে, সর্বোচ্চ দ্রুতি যেটা অনুপাত হবে, সেটা 1:2। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। তোমরা একটু দেখে নেবে, বুঝতে পারবে, টেনশনের কোনো কারণে খুব সিম্পল ক্যালকুলেশন আছে, ঠিক আছে। তো পরবর্তী কোশ্চেন কি বলছে, একটি তেজস্ক্রিয় আইসোটোপ এক্স এর অর্ধায়ু, এটা খুব ভালো প্রশ্ন। আগে AIPMT বা অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্টে, যেটা এখন নিট নামে পরিচিত, সেই এক্সামে কিন্তু এই প্রশ্নটা এসেছিল, কারণ আমরা যখন প্র্যাকটিস করিয়েছিলাম তখন এটা দেখেছি স্টুডেন্টদের এই প্রশ্নটা কয়েকবার প্র্যাকটিস করিয়েছি। একটি তেজস্ক্রিয় আইসোটোপ এক্স এর অর্ধায়ু বা হাফ লাইফ দেওয়া আছে 50 বছর। এটি বিঘটিত হয়ে অন্য একটি স্থায়ী মৌল ওয়াই গঠন করে। একটি পাথরের স্তূপের বা রক যদি বলা হয়, সেই নমুনার স্তূপের নমুনার এক্স এবং ওয়াই মৌল দুটি কি 1:15 অনুপাতে দেখা গেল। কিছুদিন পরে কিন্তু সেটা সঙ্গে সঙ্গে নয়। তবে এবার প্রশ্ন হচ্ছে গিয়ে পাথরের স্তূপের আনুমানিক বয়স কত, যখন আমরা দেখলাম এই পজিশনটা তখন তার বয়স কত। খুব সুন্দর একটা প্রশ্ন, আমরা খুব সিম্পলভাবে বিষয়টাকে দেখতে পারি এখান থেকে। কি বলতে পারি, একটা এক্স একটা পরমাণু আর একটা এখান থেকে সৃষ্টি হয় ওয়াই একটা পরমাণু সৃষ্টি হয়েছে, ঠিক আছে। ধরুন টি সময় পরে এক্স পরমাণুটি এখন হয়ে গেছে সেটা কত এন, আর টি সময় পরে ওয়াই পরমাণুটি, এটা এক্স পরমাণু থেকে ওয়াই পরমাণু মানে প্রতি 50 বছরে অর্ধায়ুকাল কত 50 বছর, প্রত্যেক 50 বছর অর্ধেক হয়। এরকম অর্ধেক বলেনি, কোনো একটা সময় পরে এটা কি দেখা গেলো, এক্স পরমাণুটা রয়েছে তোমার হচ্ছে কি এন আর ওয়াই পরমাণুটা রয়েছে প্রাথমিক যা ছিল, প্রাথমিক যদি আমরা বলি প্রাথমিক এক্স এর পরিমাণ কত n0, তাহলে সেখান থেকে এখন যেটা n বাদ গেল, এক্স বাদ গেল, তাহলে পড়ে থাকলো এখন এটা n - n0। তার মানে ওরা বলেছে n বাই n0 মাইনাস n, এবার n না বলে তুমি nt বলতে পারো, nt এবং n0 মাইনাস nt এর অনুপাত কত বলেছে 1:15। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, অ্যাকর্ডিং টু কোশ্চেন nt by n0 minus nt is equals to 1/15। সো এখানে আমরা কি লিখতে পারি, n0 minus nt by nt is equals to 15। সো n0 by nt minus 1 is equals to 15 or n0 by nt is equals to 16। সো এখানে আর আমরা কি করতে পারি, তাহলে nt বাই n0 ইজ ইকুয়ালস টু 1/16। তার মানে আমরা কি বলতে পারি, এবার এখানে ভালো করে বোঝার চেষ্টা করো, এটা অর্ধায়ুকাল কত বলেছে, অর্ধায়ুকাল কিন্তু বলছে 50 বছর। তাহলে টি এর মান চেয়েছে আনুমানিক কত, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে আমরা লিখতে পারি যে এটাকে আমরা খুব ভালো করে জানি অবশ্য। আমি যদি এখানে একটা পেজ ইনসার্ট করে নেই, হ্যাঁ পেজ একটা অ্যাড করে নিই, তাহলে যেটা দাঁড়াচ্ছে এখানে দেখো কি আছে এখানে, আমরা এখানে লিখতে পারি nt is equals to n0 into 1/2 to the power 4, 1/16 বা 2 to the power 4। এবার nt সমান কি জানি আমরা, nt সমান জানি n0 by 2 to the power small t by capital T।
তাহলে কি দাঁড়ালো n0 ইন্টু 2^4। তাহলে n0 কেটে গেল। এখান থেকে আমরা যেটা লিখতে পারি যে 2^t/T ইজ ইকুয়ালস টু 2^4। সো t ইজ ইকুয়ালস টু 4T। যেহেতু অর্ধেয়কাল 50 বছর, তাহলে 50 ইন্টু 4, তার মানে 200 বছর পরে সেই পজিশনটা লক্ষ্য করা যাবে। তাহলে বলা যেতে পারে, আমরা বলতে পারি যে সেই তোমার হচ্ছে গিয়ে তেজস্ক্রিয় যে মৌলটি আনুমানিক, সেই পাথরটির আনুমানিক বয়স কত? আনুমানিক বয়স কিন্তু তোমার 200 বছর। অপশন কি রয়েছে এখানে? ডেফিনেটলি অপশন রয়েছে, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। খুব সুন্দর কোশ্চেন। তোমরা ভিডিওটা 2-3 বার একটু স্ক্রল করে যদি আবার মানে পুনরায় দেখো, তাহলে এই বিষয়টা ভালো করে বুঝতে পারবে। একটু ভালো কোশ্চেন আর কি। পরবর্তী প্রশ্ন কি বলছে যে আলোক তড়িৎ নিঃসরণের জন্য আলোর ন্যূনতম একটা প্রারম্ভ কম্পাঙ্ক বা ন্যূনতম হতে হবে, কম্পাঙ্ক ন্যূনতম হতে হবে। মাথায় রাখবে, আলো তড়িৎ নিঃসরণের জন্য কম্পাঙ্ক ন্যূনতম হতে হবে। কারণ কম্পাঙ্ক যদি ওর থেকে কম পাঠানো হয়, তাহলে কিন্তু আলোক তড়িৎ নিঃসরণ ঘটবে না। একটা জিনিস তোমাদেরকে বলে দিই, এখান থেকে প্রশ্ন কিন্তু থাকতে পারে। কোনো একটা ধাতব পৃষ্ঠে যখন আমরা আলো ফেলবো, তখন সেখান থেকে ইলেকট্রন নিঃসরণ ঘটবে, এবং যেটাকে আমরা ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া বলি। এই যে আলোক তড়িৎ ক্রিয়া যদি আমি পেতে চাই, তাহলে আমাকে যে আলোটা পাঠাতে হবে তার কম্পাঙ্ক ন্যূনতম থাকতেই হবে। তুমি যে তার থেকে কম কম্পাঙ্কের আলো পাঠাও, তাহলে তুমি সেখান থেকে তুমি তীব্রতা যতই বাড়াও না কেন, আলো তীব্রতা বা ইন্টেন্সিটি তুমি যতই বাড়াও না কেন, তুমি সেখান থেকে ইলেকট্রন পাবে না। কিন্তু তুমি ন্যূনতম কম্পাঙ্কের থেকে একটু বেশি যদি তুমি কম্পাঙ্ক পাঠাও বা ন্যূনতম কম্পাঙ্কই তুমি আলো পাঠাও, তাহলে ইলেকট্রন নিঃসরণ শুরু হলো। এবার তুমি তীব্রতা বাড়ালে সেই ইলেকট্রন এখান থেকে বেশি বেশি নির্গত হবে। তাহলে কোনো ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রনের সংখ্যা বাড়ানোর জন্য যে আমাকে কম্পাঙ্ক পাঠাতে হবে, সেটাকে ন্যূনতম কম্পাঙ্কের থেকে বেশি। তো আমাকে স্টার্ট করতে গেলে ন্যূনতম কম্পাঙ্ক পাঠাতে হবে। তা আলোক তড়িৎক্রিয়া নিঃসরণের জন্য আলোর ন্যূনতম কম্পাঙ্ক থাকতে হবে। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। এই কোশ্চেনটা বেশ ভালো। এগুলো কোশ্চেন সবাই পারবে। এই কোশ্চেনের অ্যান্সার যদি তোমরা করে আসতে না বলো, তোমাদের কিন্তু মাদ্রাসায় বলো বা স্কুল সার্ভিস বলো বা বিহার বলো, কোনো এক্সামে কিন্তু তোমাকে পাস করতে হবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু তোমাকে করতেই হবে। এটা খুবই সহজ কোশ্চেন। একটি এক্স নিউক্লিয়াস বলা আছে, যার ভর সংখ্যা দেওয়া আছে m, আর মানে পরমাণু ক্রমাঙ্ক দেওয়া আছে m, ভর সংখ্যা, পরমাণু ক্রমাঙ্ক n। নিউক্লিয়াস থেকে একটি আলফা কণা, দুটি বিটা কণা নির্গত হলো। তাহলে নিউক্লিয়াসের চূড়ান্ত, যে সে যেটাই হোক না কেন, চূড়ান্ত সমীকরণটা কি হবে? দেখো, আমি তোমাকে খুব সিম্পলভাবে সেটাকে ড্র করে দেখাচ্ছি। এখানে দেখাচ্ছি। ধরো না, আমি তোমাকে বলছি এটা সেই নিউক্লিয়াস, যেটা নিউক্লিয়াসের ভর তোমার হচ্ছে কি m, আর পরমাণু ক্রমাঙ্ক কত? দন্তের না। এখান থেকে যদি একটি আলফা কণা বেরিয়ে যায়, তাহলে আমরা বলতে পারি যে নতুন যে নামটা হবে, সেই নামটা ধর না ওয়াই। সে নামটা যেই হোক না কেন, তাহলে কি আলফা কণা মানে কি দুটো তোমার হচ্ছে প্রোটন পরমাণু ক্রমাঙ্ক কমবে, আর ভর সংখ্যা কি 4 একক কমবে। এবার ইন্টারেস্টিং বিষয়, এখান থেকে একটা নয় দুটো যদি বিটা কণা বেরিয়ে যায়, ভালো করে দেখো, দুটি বিটা কণা যদি বেরিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কী হবে? আবার যে নতুন আমরা যে এলিমেন্টটা পাবো, সেই এলিমেন্টটার কিন্তু ভর সংখ্যার কিছু পরিবর্তন না ঘটলেও পরমাণু ক্রমাঙ্ক 2 একক বাড়বে, অর্থাৎ n থাকবে, n-2 + 2, দ্যাট মিনস এটা কিন্তু n হবে। তাহলে নতুন যে ফাইনালি বিষয়টা হবে, তার ভর সংখ্যা কত হবে? m-4, আর পরমাণু ক্রমাঙ্ক কত হবে? n হবে। এটা হচ্ছে মেন বিষয়। কেন? এক একটা আলফা কণার তোমার হচ্ছে গিয়ে মানে হিলিয়াম কণার স্রোত, যেটা পরমাণু ক্রমাঙ্ক 2 আর ভর সংখ্যা 4। আর এক একটা বিটা কণা মানে তোমার ইলেকট্রনের স্রোত, যেটাকে পরমাণু ক্রমাঙ্ক -1 এবং ভর সংখ্যার কোনো পরিবর্তন ঘটে না। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। অর্থাৎ যেহেতু এখানে আমাকে নাম দেখে লাভ নেই, আমাকে দেখতে হবে যে ভর সংখ্যা কি হয়েছে, 4 একক কমেছে, আর পরমাণু ক্রমাঙ্কের কোনো পরিবর্তন ঘটেনি, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন কি বলছে? আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা খুব সুন্দর। একটি ট্রানজিস্টরকে সাধারণ, এই ট্রানজিস্টর, এটা কিন্তু ফার্স্ট কোশ্চেন, ঠিক আছে? ট্রানজিস্টরের আমাদের আরও অনেক কোশ্চেন নিয়ে আসতে হবে, ট্রানজিস্টরের এটা ফার্স্ট কোশ্চেন, ঠিক আছে? ট্রানজিস্টরকে প্রচুর প্রশ্ন হতে পারে। একটি ট্রানজিস্টরকে সাধারণ নিঃসরক বর্তনীতে বা কমন ইমিটার কনফিগারেশন, যেটাকে সিই মোড বলা হয়, কনফিগারেশনে ক্রিয়া করলে যখন আমরা
মানে সিই যখন আমরা কমন ইমিটার রেখে কমন ভোল্টেজটাকে আমরা 2 ভোল্টে ফিক্সড রাখবো, তখন ভূমির প্রবাহ মাত্রা 100 মাইক্রো অ্যাম্পিয়ার থেকে 300 মাইক্রো অ্যাম্পিয়ার বাড়ে এবং সংগ্রাহকের প্রবাহ মাত্রা 10 মিলি অ্যাম্পিয়ার থেকে 20 মিলি অ্যাম্পিয়ার প্রবাহিত হয়। তাহলে সেক্ষেত্রে কারেন্ট গেইন কত? এত জটিলতা না করে আমরা সিম্পলিভাবে বলতে পারি যে আমরা জানি কারেন্ট গেইন, যেটাকে আমরা বলি বিটা দিয়ে প্রকাশ করি, কারেন্ট গেইন সমান বিটা ইজ ইকুয়ালস টু কারেন্ট গেইন বিটা ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে কি ইমিটার কালেক্টর কারেন্ট চেঞ্জ ইন কালেক্টর কারেন্ট বাই চেঞ্জ ইন বেস কারেন্ট অ্যাট কনস্ট্যান্ট বিসিই, যেটা আমাদের এখানে কনস্ট্যান্ট দেওয়া আছে। যেটা কত দেওয়া আছে বলতো? এখানে দেওয়া রয়েছে 2 ভোল্টেজ। সো এটা নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। তাহলে ডেল্টা আই এবং আইসি এবং ডেল্টা আইবি। এবার প্রশ্ন হচ্ছে গিয়ে এখানে আইসি কত বলেছে? আইসি তোমার 10 থেকে 20 মিলি অ্যাম্পিয়ার, তার মানে 20 মাইনাস 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, যেহেতু মিলি অ্যাম্পিয়ার বলেছে। এটা কত? 300 থেকে 100 বিয়োগ এত মাইক্রো অ্যাম্পিয়ার, তার মানে 10 টু দি পাওয়ার মাইনাস 6। এটা হচ্ছে তোমার আনসার। তাহলে এখানে ক্যালকুলেশনগুলো কী হবে? এখানে তোমার 10 টু দি পাওয়ার মাইনাস 3, এটা 200 10 টু দি পাওয়ার মাইনাস 6, একটা শূন্য কেটে দিলাম। সো 1/20 ইন্টু 10 টু দি পাওয়ার 3, তার মানে যেটা দাঁড়ালো 1000/20, তার মানে 50। কারেন্ট গেইন কত? 50। তাহলে অপশন কি হবে এখানে? কারেন্ট গেইন 50, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এখানে যেটা আনসার হবে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, তাহলে পরবর্তী কোশ্চেন কি বলছে সেটা দেখি। 16 নম্বর কোশ্চেন। একটি তেজস্ক্রিয় নমুনার সক্রিয়তা স্টার্টে, যখন টাইম ইকুয়াল স্টার্ট, তখন n0 প্রতি মিনিটে আর কি, n0 প্রতি মিনিটে, ওটা দেখ আলাদা বিষয়। এবার 5 মিনিট পরে 5 মিনিট সময় পরে এটা কত, মানে সক্রিয়তা কত হয়? n0/e। তবে প্রতি মিনিটে হলে কত সময় পরে সক্রিয়তা অর্ধেক হবে? কত সময় পরে সক্রিয়তা অর্ধেক হবে? খুব সুন্দর কোশ্চেন, তোমাকে এখানে জানতে হবে কত সময় পরে সক্রিয়তা অর্ধেক হবে। তার মানে আমাকে এখানে প্রথমত যে জিনিসটা জানতে হচ্ছে সেটা হচ্ছে গিয়ে, আমরা কি জানি বলতো? আমরা জানি সক্রিয়তার সমীকরণ এটি ইজ ইকুয়ালস টু a0 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। a0 at is equals to a0 e to the power minus lambda t। স্টার্টিংয়ে যখন টাইম 0, তখন কি বলেছে যে এর মানে পরমাণুর সংখ্যা কত? প্রতি মিনিটে 0। এবং কত সময় পরে এটা কত হবে? প্রাথমিকের অর্ধেক হবে, মানে এটা হবে না 5 মিনিট পরে, এটা আমরা একটু ভুল বললাম। কি বলছে এখানে? 5 মিনিট সময় পরে 5 মিনিট সময় পরে কি বলছে এখানে? 5 মিনিট সময় পরে এটা কত হবে? n0/e হবে। কত? যখন e ইকুয়ালস টু মাইনাস ল্যামডা ইন্টু 5, এটা। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? সেক্ষেত্রে আমরা বলতে পারি n0 যদি আমরা কেটে দিই, তাহলে 1/e ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস 5 ল্যামডা। সো এটাকে আমরা বলতে পারি ই টু দি পাওয়ার মাইনাস 1, কারণ 1/e মানে মাইনাস 1। সো ল্যামডা ইজ ইকুয়ালস টু 1/5। তাহলে ল্যামডার মান আমরা পেয়ে গেলাম। বিঘটন যেহেতু কত সময় পরে অর্ধেক হবে, মানে অর্ধায়ুকাল হিসেবে চাইছে। অর্ধায়ুকালের আমরা সম্পর্ক জানি। কি সম্পর্ক জানি? না, আমরা সম্পর্ক জানি টাইম ইজ ইকুয়ালস টু, অর্ধায়ুকালের সময় টাইম ইজ ইকুয়ালস টু ln2 বাই তোমার হচ্ছে গিয়ে ln2 বাই ল্যামডা। সো ল্যামডা মান কত পেলাম? 1/5। তাহলে আমরা এখানে যেটা কাজ করতে পারি সেটা হচ্ছে তোমার ln2 বাই 1 বাই ল্যামডা, ln2 বাই 1 বাই ল্যামডা, তার মানে 5 ln2। যেটা ln2-র মান কত? ln2-র মান 0.693। তোমরা প্রত্যেকেই জানো যে ল্যামডার সঙ্গে তোমার হাফ লাইফের একটা সম্পর্ক আছে 0.693 বাই ল্যামডা।
এটা। সো এখানে কি দাঁড়ালো? এটাকে আমরা এইভাবে না লিখে এইভাবে লিখতে পারি। ln2 মানে এটা লগ বেজে যদি লিখি তাহলে 5 log e বেজে 2 এটা হচ্ছে তোমার আনসার। কত সময় পরে অর্ধেক হবে? অর্থাৎ আমরা বলতে পারি অপশন কোনটা হবে? অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। তেজস্ক্রিয় নমুনা যখন টাইম স্টার্ট তখন তোমার হচ্ছে গিয়ে পরিমাণ n0 এবং 5 মিনিট পরে টাইম যখন আমরা 5 মিনিট বসালাম তখন পরিমাণ কত বলছে n0/e, তাহলে সেখান থেকে আমরা ল্যামডার একটা সম্পর্ক বের করলাম, মান বের করলাম। সেই ল্যামডা এবং টি মানে অর্ধেকাল দিয়ে আমরা অর্ধেক সময় কত সেই সময়টা আমরা বের করলাম 5 log 2 5 log 2 অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেন এখানে যেটা বলছে নিচের কোন বিবৃতিরই সঠিক নয়। বাহ, এই কোশ্চেনগুলো খুব সমস্যা, কারণ সঠিকগুলো তো বাদ দিয়ে আবার বেঠিকটা খুঁজতে হবে। বিশুদ্ধ সিলিকনকে ত্রিযোজী অপদ্রব্য মেশালে পি টাইপ অর্ধপরিবাহী তৈরি, একদম ঠিক কথা। কোনো একটা সিলিকন বা জার্মেনিয়ামে যদি আমরা ট্রাইভ্যালেন্ট এলিমেন্ট মেশাই তাহলে পি টাইপ, আর যদি আমরা পেন্টাভ্যালেন্ট এলিমেন্ট মেশাই ত্রিযোজী অপদ্রব্য মেশালে পি টাইপ আর পঞ্চযোজী অপদ্রব্য মেশালে এন টাইপ। তাহলে ত্রিযোজী অপদ্রব্য মেশানো হয়েছে টাইপ এমপিরিয়ড, তাহলে কি এটা পি টাইপ? তাহলে অপশন নাম্বার এ ঠিক আছে। এন জাতীয় অর্ধপরিবাহীতে সংখ্যাগুরুক বাহক হচ্ছে গিয়ে হোল না, এন টাইপ মানে নেগেটিভ টাইপ মানে ইলেকট্রন সংখ্যায় বেশি, তার মানে এন টাইপটা ভুল আছে, তার প্রশ্নের উত্তর কিন্তু বি হবে। দেখো তাহলে পি টাইপের সংখ্যা কি বেশি? হোলস, কিন্তু এখানে দেখো ইলেকট্রন বলেছে। পি টাইপ জাতীয় অর্ধপরিবাহীতে সংখ্যা লঘু বলেছে, সংখ্যা গুরু বললে এখানে হোলস হতো, কিন্তু সংখ্যা লঘু বলছে বলতে ইলেকট্রনস হবে। একটি বিশুদ্ধ অর্ধপরিবাহী রোধ তাপমাত্রা ঋণাত্মক মানে হ্রাস পায়, মানে ব্যস্তানুপাতিক, উষ্ণতা বাড়লে রোধ কমে যায়, ঠিক আছে। অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। মানে আমরা বলতে পারি যে এন জাতীয় অর্ধপরিবাহীতে সংখ্যাগুরু বাহক কিন্তু ইলেকট্রন, কিন্তু ওরা এখানে কি বলেছে? হোলস। এটা হবে না, মানে এটি মিথ্যা, মানে এই কোশ্চেনের উত্তর হবে বি, কিন্তু এটা অ্যাকচুয়ালি মিথ্যা, বাকি সমস্ত তত্ত্বগুলোই সঠিক, মানে বক্তব্য দিকে সঠিক, প্রশ্নের উত্তর কিন্তু বি। পরের কোশ্চেন কি বলছে? লিথিয়াম 37 নিউক্লিয়াসের ভর তার নিউক্লিয়নসগুলির মোট ভরের চেয়ে এত কম। দেখো এই কোশ্চেনটা থেকে আমাদের কত সুন্দর একটা কনসেপ্ট বেরিয়ে আসছে, মানে এটা ভর ত্রুটি দেওয়া আছে। আমরা এর আগে বারবার বলছিলাম যে ভর ত্রুটি সবসময় যেটা নির্দেশ করে যে নিউক্লিয়নসগুলির মোট ভর, মানে মোট পরমাণুর প্রোটন সংখ্যার ভর প্লাস মোট নিউট্রন সংখ্যার ভর, তার থেকে কি নিউক্লিয়াসের ভর কিছুটা কি, মানে নিউক্লিয়াসগুলির ভর নিউক্লিয়াসের ভর থেকে কিছুটা বেশি হয়, এবং সেই মানটা ওরা দিয়ে দিয়েছে। কোনো একটি নিউক্লিয়াসের ভর তার নিউক্লিয়াসগুলির মোট ভরের চেয়ে এতটা কম, মানে উল্টোটা বলেছে। আমরা বলছি নিউক্লিয়াসগুলির ভর নিউক্লিয়াসের থেকে বেশি হয়, ওরা বলছে নিউক্লিয়াসের ভর নিউক্লিয়াসের থেকে কম হয়, ঠিক আছে। মানে এটা এই কথার অর্থ কি? এটা মানে ডেল্টা এম দিয়েছে। ভর বিচ্যুতি কত দিয়েছে না 0.042 ইউ বা অ্যাটমিক মাস ইউনিট। তাহলে লিথিয়াম 37 নিউক্লিয়াসে নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তি কত, মানে পার নিউক্লিয়নে শক্তি কত? আমরা খুব ভালো করে যে বাইন্ডিং এনার্জি সমান সমান কত, যে এখানে কত 0.042 ইন্টু বাইন্ডিং এনার্জি যেটা রিলেশন 1 AMU এর শক্তি। আমরা কি জানি বলতো? আমরা জানি 1 AMU ভরের শক্তি 1 AMU ভরের শক্তি 931 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে এখানে কতটা ভরের শক্তি হিসাব করব? এখানে আমরা বলবো ডেল্টা এম ভরের শক্তি কত 931 মেগা ইলেকট্রন ভোল্ট, 0.042 10 ইন্টু 931। যেহেতু প্রতি একক নিউক্লিয়নসে বলেছে, তাহলে লিথিয়ামের মানে মাস কত? লিথিয়ামের মাস 7, তাহলে প্রতি একক নিউক্লিয়নসে বন্ধন শক্তি পার নিউক্লিয়াস কত? এ ইজ ইকুয়ালস টু 0.042 ইন্টু 931/7। তো এত মেগা ইলেকট্রন ভোল্ট অ্যান্সার হওয়ার কথা। এখানে আমাদের অ্যান্সারটা মেলাতে গেলে আমাকে চেক করে দেখতে হবে, চলো আমরা চেক করে দেখাচ্ছি। 0.042 ইন্টু 931/7, তার মানে 5.586 এখানে যেটা বলা আছে। আচ্ছা
তাহলে আমরা কী করলাম এখানে 5.586, যেটা এখানে অ্যান্সার হবে 5.586। 5.586 কি অ্যান্সার আছে? এখানে দেখো অ্যান্সার আছে না 5.5 মানে 5.6, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একটি আলফা কণাকে হাফ অফ এমভি স্কোয়ার গতিশক্তি নিয়ে জেড ই আধান বিশিষ্ট কোনো নিউক্লিয়াসের দিকে নিক্ষেপ করা হলে আলফা কণার নিউক্লিয়াসের কাছে আসার ন্যূনতম দূরত্ব নিম্নলিখিত কোনটি? এটা খুব সুন্দর কোশ্চেন। এটা কিন্তু এইচএসের জন্য এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্নটা কিন্তু এসেছে, ঠিক আছে? এবং খুব সুন্দর কোশ্চেন, মানে আমি বলবো অত্যন্ত সুন্দর কোশ্চেন। কি বলছে দেখো, এই যে আলফা কণাটা যে মানে এক কথায় কোনো একটি কণার যা গতিশক্তি থাকে, মানে গতিশক্তি থাকে সেটা কি সেটা স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত হয়। সেটা কত হয়? 1/4πε0 Q1 Q2/r। তাহলে যে একদম নিম্ন দূরত্বে আসতে যে পরিমাণ সে গতিশক্তি বর্জন করে সেটা কি শক্তি হিসেবে অর্জন করে। তাহলে সেক্ষেত্রে এখানে কি বলেছে, আলফা কণার ক্ষেত্রে আমরা বলতে পারি 1/2 mv² ইজ ইকুয়ালস টু 1/4πε0 ইন্টু একটা তোমার হচ্ছে জেড ই নিউক্লিয়াসের দিকে আসছে আলফা কণা, মানে তোমার হচ্ছে কি ইলেকট্রন, দুটো ইলেকট্রন বাই আর। তাহলে এখানে যেটা দাঁড়ালো 1/4πε0 তোমার 2ZE² ইন্টু হাফ অফ mv²। তাহলে ডিস্টেন্সটা চেয়েছে সব থেকে নিয়ারেস্ট ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্স কত হবে? 1/4πε0, হ্যাঁ 1/4πε0 জেড 2 ইন্টু ZE² 2 না 4, কারণ 2 এটাকে বজ্রগণন হয়ে গেল বাই এম। তাহলে এখানে ওরা কি চেয়েছে? তাহলে আমরা বলতে পারি ব্যাসার্ধ কার সঙ্গে সঙ্গে মানে কি আসলো এখানে তোমার জেড ইর সঙ্গে সমানুপাতিক, ব্যাসার্ধ তোমার জাস্ট ইলেকট্রনের সঙ্গে সমানুপাতিক বা আলফা কণার চার্জের সঙ্গে সমানুপাতিক, ব্যাসার্ধ তোমার ভরের সঙ্গে ব্যস্তানুপাতিক, ব্যাসার্ধ আর বেগটা কোথায় গেল? বেগ এখানে হবে বেগ v²। তাহলে ব্যাসার্ধ বেগের বর্গের ব্যস্তানুপাতিক। এবার দেখতে পাবো আমাদের কোন অপশনটা রয়েছে এখানে। কি বলছে এখানে? ব্যাসার্ধ নিম্নলিখিত যেটা হবে 1/m, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারণ এখানে দেখো ভরের সঙ্গে ব্যস্তানুপাতিক রয়েছে, ভরের সঙ্গে ব্যস্তানুপাতিক রয়েছে। বেগের সঙ্গে কিন্তু হতে গেলে বর্গের ব্যস্তানুপাতিক কিন্তু হতে তাহলে ঠিক ছিল, এটা হবে না। বেগের বর্গের সমানুপাতিক নয়, বেগের বর্গের ব্যস্তানুপাতিক। আর জেডির সঙ্গে দেখো সমানুপাতিক আছে, এখানে উল্টো দিয়েছে, মানে সব উল্টো উল্টো দিয়েছে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো এই হলো বিষয়, আমি তোমাদের আর বেশি কিছু বাড়াবো না। আমরা পরবর্তী যে কোশ্চেন তোমরা এখানে দেখতে পাচ্ছ আরও অনেক প্রশ্ন আছে, সেই সমস্ত প্রশ্নগুলি পরবর্তী নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো। সো থ্যাংক ইউ। তোমাদের একটা জিনিস রিকোয়েস্ট, ভাই তোমরা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাকে তোমার ফ্যামিলিতে বা তোমাকে আমার ফ্যামিলিতে যুক্ত হতে সহায়তা করো। আমি এরকম প্রশ্ন কন্টিনিউসলি দিতে থাকবো, দেখবে তোমাদের বিভিন্ন পরীক্ষার জন্য বহুত মানে উপকার হবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।